প্রিয় বন্ধুরা, একটা প্রাইভেট প্লেন আকাশে উড়ছিল আর তার মধ্যে 3 জন মানুষ বসে আছে। আর এই যে ছেলেটিকে আপনারা দেখছেন, এর কাছে টাইম ট্রাভেল করার ক্ষমতা ছিল, কিন্তু তবুও সে এই দুর্ঘটনাটিকে আটকাতে পারল না। আসলে কি এমন হয়েছিল? তাহলে চলুন পুরো ঘটনাটা শুরু থেকেই জেনে নিই। সিনেমার শুরুতে ফ্র্যাঙ্ক নামের একটা ছেলেকে দেখানো হয়, যে একজন ব্লগার। ফ্র্যাঙ্ক হেলথ রিলেটেড বিভিন্ন রকমের আর্টিকেল ইন্টারনেটে লেখে। আজকের খুব মহান একজন ব্যক্তি হেলথ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চলেছে, তাই ফ্র্যাঙ্কের অনেক দিনের ইচ্ছে ছিল সে ওই মানুষটার সাথে যেভাবেই হোক একটা ইন্টারভিউ নেবে। সে তার একটা বন্ধুর মাধ্যমে একটা রাস্তা বের করে সেই বক্তব্যের স্থানে চলে আসে, যাতে সে ব্যারেলের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পারে। এখানে এসে জেলা নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে সে তাকে কফির জন্য ইনভাইট করে। জেলা তাকে ফোন নাম্বার না দিয়ে তার ফোনে একটা 6:30টার সময় অ্যালার্ম সেট করে এবং কোন রেস্টুরেন্টে যেতে হবে সেটা তাকে বলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক তার একটা বন্ধু অ্যান্ড্রির সাথে দেখা করে তার থেকে একটা ট্রাই ব্যান্ড নিয়ে নেয়, কারণ ফ্র্যাঙ্কের কাছে এতটাও টাকা পয়সা ছিল না যে সে একটা ট্রাই ব্যান্ড কিনতে পারে। এই স্থানে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল, আর ফ্র্যাঙ্ক একটা ব্যাক সাইডে জায়গা নিয়ে বসেছিল, কারণ তার হাতে যে ট্রাই ব্যান্ড ছিল সেটা টেম্পোরারি ছিল। কিছুক্ষণ পর দেখানো হয় ব্যারেল নামের মানুষটি তার একটা বন্ধুর সাথে সেই বক্তৃতা দেওয়ার স্থানে চলে আসে। ফ্র্যাঙ্ক তাকে দেখা মাত্রই একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু ব্যারেল তাকে দেখতে পায় এবং দেখা মাত্রই তাকে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর তোমার হাতে যে ট্রাই ব্যান্ডটা দেখছি এটা তো তোমার বলে মনে হচ্ছে না। তখনই স্টেজে ব্যারেলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর সে তখন তাকে ছেড়ে দিয়ে স্টেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তার সাথে সাথে তার হাতের আংটিটি সেখানে খুলে রেখে চলে যায়। ব্যারেল স্টেজে পৌঁছে যাওয়ার পরেই বক্তৃতা দেওয়া শুরু করে এবং বলে সে ট্রাই ব্যান্ড 5 ভার্সন বানিয়ে ফেলেছে। এবার থেকে আর কারোর কোনো রকমের ওষুধের প্রয়োজন পড়বে না। এই ট্রাই ব্যান্ড 5 আপনার ডিএনএর তথ্য সংশ্লেষণ করে আপনাকে বলে দেবে যে আপনাকে কি খেতে হবে, কতটা খেতে হবে এবং কি কি এক্সারসাইজ করতে হবে, যার ফলে আপনার স্বাস্থ্য কখনো ভেঙে পড়বে না। এইটা শুনে সেখানে থাকা উপস্থিত সমস্ত দর্শক খুব আনন্দ পায় এবং উৎসাহ প্রকাশ করে। কিন্তু এই জনকোলাহলে বসে থাকা আরও 2 জন মানুষ আছে যাদের এই বক্তব্য শুনে মোটেও ভালো লাগেনি। তখনই হঠাৎ করে একটা সিকিউরিটি গার্ড দ্রুত সেখানে চলে আসে এবং হাওয়াতে গুলি করে মানুষজনদেরকে বলে ব্যারেল নামের এই মানুষটি এই ট্রাই ব্যান্ডের মাধ্যমে মানুষদের মস্তিষ্কের কন্ট্রোল নিজের হাতে নিয়ে রাখতে চাইছে। ও কোনোভাবেই একজন ভালো মানুষ নয়। এই সিকিউরিটি গার্ডটি ব্যারেলকে মারতে যখনই উদ্যত হয় তখনই ফ্র্যাঙ্ক সেখানে চলে এসে একটা টেবিল দিয়ে সেই সিকিউরিটি গার্ডের মাথায় আঘাত করে ব্যারেলকে বাঁচিয়ে নেয়। ব্যারেল তখন ফ্র্যাঙ্কের কাছে এসে তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং আরও বলে, তোমার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে দ্বিধা করবে না। আর ফ্র্যাঙ্ক এইরকমই একটা সুযোগের সন্ধানে ছিল। সে তৎক্ষণাৎ দ্রুত তাকে জানায় যে আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। যখন সেই শো ছেড়ে সমস্ত মানুষ চলে যাচ্ছিল তখনই ফ্র্যাঙ্ক মাটির উপরে সেই আংটিটি পড়ে থাকতে দেখল। এটা সেই আংটি ছিল যেটা ব্যারেল সেখানে ফেলে রেখেছিল। সে দ্রুত সেই আংটিটি হাতে করে তুলে নিয়ে দেখতে থাকলো এবং দেখতে দেখতে সে ভুলবশত আংটির ওপরে বসানো থাকা পাথরে হাত দিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। ফ্র্যাঙ্ক দেখল যে ও সময়ের কিছুটা পেছনে চলে এসেছে এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সে দ্রুত একটা কাপড়ের মাধ্যমে আংটিটিকে জড়িয়ে তার পকেটে ঢুকিয়ে নিল। এরপর সে জেলার সাথে দেখা করার জন্য তার বলে দেওয়া রেস্টুরেন্টে এসে বসে অপেক্ষা করতে লাগলো। বসে বসে সে ভাবছিল একটু আগে কি হলো, এবং সে আবার সেই আংটিটিকে বের করে ভালো করে দেখতে লাগলো। যখন সে পুনরায় সেই আংটিতে বসানো থাকা পাথরে হাত দিল, আবারও সে টাইমের পেছনে চলে আসলো এবং সে বারবার এই একই কাজই করতে লাগলো এবং জানার চেষ্টা করছিল যে সে কতটা পিছনে যেতে পারে, অর্থাৎ আংটিটির লিমিট সম্পর্কে সে জানার চেষ্টা করছিল। তখন সে জানতে পারল একবারে সে 57 সেকেন্ড সময়ের পেছনে যেতে পারবে এবং তারপরে সেই আংটিটির পুনরায় স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। কিছুক্ষণ পর জেলা সেখানে চলে আসে এবং এরা নিজেদের মধ্যে অনেকক্ষণ গল্প করতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক সেই আংটিটির সম্পর্কে জেলাকে কিছুই বলল না। তারপরে সে জেলাকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং জেলা তার নিজের কিছু কাজের জন্য ফ্র্যাঙ্কের ল্যাপটপ ব্যবহার করা শুরু করলো এবং সেই ল্যাপটপে একটা মেয়ের ছবি ছিল। তখন সে মনে করলো মনে হয় ফ্র্যাঙ্কের আগে থেকে কোনো গার্লফ্রেন্ড ছিল। তখন ফ্র্যাঙ্ক তাকে বলল, এমনটা নয়, এটা হলো আমার বোন, যে কিছু বছর আগে নিষিদ্ধ একটা নেশার কবলে পড়ে যায়। এই জন্য ফ্র্যাঙ্ক বিভিন্ন রকমের আর্টিকেল লিখে ইন্টারনেটে প্রকাশ করে। সেখানে বলে যে মানুষজনকে কোন কোন ধরনের ওষুধ খাওয়া উচিত এবং কোনগুলো খাওয়া উচিত নয়। অন্য দৃশ্যে সিক নামের একজন মানুষকে দেখানো হয় যে খুব বড় একটা ওষুধ কোম্পানির মালিক। তখন তারই 2 অনুচর ক্যালভার্ট এবং র্যানি এসে তাকে বলে আজ সারাদিন কি কি হয়েছে।
এদের কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছিল যে এরা ব্যারেলের শত্রুপক্ষ এবং এরা কোনোভাবেই চায় না যে তার তৈরি করা ব্রেসলেট মানুষজনের কাছে পৌঁছে যাক। আর যদি এমনটা হয় তাহলে তার কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। সিক ক্যালভার্টকে বলে তুমি ফ্র্যাঙ্কের ওপরে ভালো করে নজর রাখবে, কারণ তার মনে হচ্ছিল এগুলো ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যাতে ব্যারেল আরও বিখ্যাত হয়ে যায়। পরের দিন সকালে দেখানো হয় ফ্র্যাঙ্কের গাড়ি পুলিশরা তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরে সে সেই আংটিটির ব্যবহার করে সেটাকে কোনোভাবে বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই কিছু করে উঠতে পারেনি। তখন সে টিভিতে বসে ক্যাসিনোর ব্যাপারে দেখতে লাগলো এবং তখনই তার মাথায় একটা পয়সা কামানোর চিন্তাভাবনা চলে এলো। দ্রুত সে তার কাছে থাকা একটা ক্যাসিনোতে চলে যায় এবং প্রথমেই সে একটা নাম্বারে পয়সা লাগিয়ে বসে থাকে, যেখানে সে হেরে ভূত হয়ে গেল। কিন্তু এবারে সে জেনেও গেল যে কোন নাম্বারটা জিততে চলেছে। এইবার সে আংটিটি ব্যবহার করে সময়ের পেছনে চলে আসলো এবং খুব তাড়াতাড়ি সে প্রচুর টাকা ওখান থেকে কামিয়ে ফেললো। সবাই তখন বেশ অবাক হয়ে গিয়েছিল যে এত টাকা সে কিভাবে জিততে পারলো। পরের দিন থেকে ফ্র্যাঙ্ক শুধু এই কাজই করতে লাগলো এবং সে প্রচুর টাকা পয়সা কামিয়ে জমিয়ে রাখতে লাগলো। কিন্তু সে একটা ভুল করে ফেলেছিল, কারণ সে পর শুধুমাত্র ওই একটা ক্যাসিনোতে গিয়ে ক্যাসিনো খেলছিল। তখন ক্যাসিনোর লোকেদের তার উপরে একটু সন্দেহ হলো, মনে করলো যে এই কোনো না কোনো একটা ট্রিককে অবলম্বন করে বারবার পয়সা জিতে যাচ্ছিল। একদিন ক্যাসিনোর লোকেরা তাকে জবরদস্তি করে ধরে তাকে উত্তম মধ্যম মারতে লাগলো এবং জিজ্ঞাসা করলো যে এইগুলো সে কিভাবে করছে। তখনই সেই ক্যালভার্ট সিকের কথায় ফ্র্যাঙ্কের ওপর যে নজর রাখছিল সে ওখানে চলে আসলো এবং ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে নিল। এরপর তারা একটা রেস্টুরেন্টে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। ক্যালভার্টও তাকে কথার মাধ্যমে জিজ্ঞাসা করলো যে তুমি প্রত্যেকবারে এখান থেকে কিভাবে টাকা পয়সা জিতে যাও। ফ্র্যাঙ্ক তখন তাকে বলল, আরে এমনটা কিছুই নয়, হয়তো আমি সত্যিই লাকি, আমার কপালটাই ভালো। ক্যালভার্ট তখন তাকে বলে, আমি জানি তুমি ভালো ভালো আর্টিকেল লেখো এবং সেই আর্টিকেলগুলো মানুষজনের কাছে খুব জনপ্রিয়, এই জন্য আমি চাই তুমি আমার বস সিকের জন্য আর্টিকেল লেখো। ফ্র্যাঙ্ক তখন তাকে বলল, আমি এমন কোনো বিষয়ে আর্টিকেল লিখি না যেটা মানুষের ক্ষতি করে। ক্যালভার্ট তখন তাকে একটা কার্ড দিয়ে বলল, যদি তোমার পরবর্তী ক্ষেত্রে মনে হয় তুমি করবে তাহলে তুমি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করো। ঘরে ফিরে ফ্র্যাঙ্ক সবকিছু জেলাকে খুলে বলল এবং জেলা সবকিছু শুনে বলল, আরে এটা তো সেই কোম্পানি না যার ওষুধ খেয়ে তোমার বোন অসুস্থ হয়ে পড়েছে। এবং আরও বলল, এর থেকে ভালো সুবর্ণ সুযোগ তুমি আর পাবে না। এবার তুমি ওই কোম্পানিটির ভালো করে পোল খুলে দিতে পারবে সবার সামনে। তুমি ওদের সঙ্গে থেকে কাজ করে ওদের ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবে। ফ্র্যাঙ্কের এই আইডিয়াটা বেশ ভালো লাগলো। পরের দিন ফ্র্যাঙ্কের কাছে ব্যারেলের ফোন আসে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ চলাকালীন ফ্র্যাঙ্ক ব্যারেলকে জিজ্ঞাসা করলো, তুমি কি ভবিষ্যতে সমস্ত ওষুধের ওপর প্রতিবন্ধকতা আনিয়ে দেবে? আর যদি এমনটা হয় তাহলে সেই সমস্ত ওষুধগুলোর কি হবে যেগুলো অ্যাক্সিডেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজে এবং ব্যথা যন্ত্রণার জন্য কাজে লাগে? তখন ব্যারেল তাকে বলল, ভবিষ্যতে যদি কখনো আর কোনো অ্যাক্সিডেন্টই না হয় তাহলে কি হবে? এমন একটা পৃথিবী হোক যেখানে কোনো দুঃখ, রোগ, শোক কিছুই থাকবে না। আর এটাই আমার স্বপ্ন, আর আমি এই স্বপ্নের প্রজেক্টের উপরে অনেক দিন ধরে কাজ করে চলেছি। ব্যারেল তখন তাকে দুটো ব্রেসলেট দেয়, একটা তার নিজের জন্য এবং একটা তার গার্লফ্রেন্ডের জন্য। এরপর ফ্র্যাঙ্ক ক্যালভার্টের সাথে গিয়ে দেখা করে, যে তখন তাকে নিয়ে সিকের কাছে চলে আসে দেখা করানোর জন্য। ফ্র্যাঙ্ক প্রথমেই ঘরে ঢুকে সিকের গালে একটা থাপ্পড় মেরে তার সেই রাগটাকে মেটালো। তারপরে সময়ের পিছনে এসে আবার সবকিছুকে স্বাভাবিক করে দিল, যেন কিছুই হয়নি। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, যে ওই আংটিটির পাথরটিকে ছুঁইবে একমাত্র সেই শুধুমাত্র সময়ের পেছনে চলে আসতে পারবে। এখানে অনেক রকমের কথাবার্তা চলল নিজেদের মধ্যে। সিক প্রচুর বার জানার চেষ্টা করছিল যে ফ্র্যাঙ্ক এগুলো কিভাবে করতে পারছে। আজ থেকে ঠিক হলো ফ্র্যাঙ্ক শুধুমাত্র সিকের জন্যই কাজ করবে। এতক্ষণে সিক ভালো করে বুঝে গিয়েছিল যে ফ্র্যাঙ্ক ব্যারেলের জন্যই কাজ করে। এরপর সে ফ্র্যাঙ্ককে প্রচুর অর্থের বিনিময়ে তাকে কিনে নিয়েছিল। এবার থেকে ফ্র্যাঙ্ক তার কোম্পানির ওষুধ সম্পর্কে আর কোনো বাজে আর্টিকেল লিখবে না, মানে তাকে মিথ্যেভাবেই সব ভালো ভালো খবর দিতে হবে। এরপর বেশ কিছুদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। তারপর সিক ফ্র্যাঙ্ক এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সিক ফ্র্যাঙ্ক এবং তার গার্লফ্রেন্ডকে বলল ব্যারেলের দেওয়া সেই ব্রেসলেটগুলোকে হাত থেকে খুলে ফেলতে, কারণ তারা যার পার্টিতে আমন্ত্রিত হয়ে যাচ্ছিল সে ব্যারেলকে কোনোভাবেই পছন্দ করে না। কারণ এটা হলো সিকের নিজের প্ল্যান। তার মনে হয়েছিল ব্যারেল ওই ব্রেসলেটের মাধ্যমে সবার উপরে নজরদারি চালাচ্ছে। সবাই পার্টিতে পৌঁছে যাওয়ার পরেই ফ্র্যাঙ্ক ওই ব্রেসলেটের সাহায্য ছাড়াই প্রচুর অর্থ ক্যাসিনো থেকে জিতে যাচ্ছিল। সিক এবং তার সমস্ত লোকেরা অনেক চেষ্টা চরিত্র করছিল জানার জন্য, কিন্তু কোনোভাবেই তারা বিষয়টা জেনে উঠতে পারছিল না। তখনই হঠাৎ করে একটা অজানা লোক সেখানে চলে এসে সিক এবং তার সমস্ত লোকজনদের ওপরে
গুলি করে দিচ্ছিল, যার মধ্যে জেলাও ছিল, যার গুলি লেগে গিয়েছিল। যদিও ফ্র্যাঙ্কের কাছে সিক এবং তার লোকজনদের মারা যাওয়ার ঘটনাটা বেশ ভালোই ছিল, কিন্তু এর মধ্যে জেলাও ছিল, যে কারণে ফ্র্যাঙ্ক আংটি ব্যবহার করে সময়ের পেছনে চলে যায় এবং সেই লোকটি এসে গুলি করার আগেই তার উপরে হামলা করে দেয় এবং গুলি করা থেকে তাকে আটকে দেয়। আর এটা দেখে সিক ফ্র্যাঙ্কের উপরে ভীষণ খুশি হয়, কারণ এই ফ্র্যাঙ্কের জন্যই আজ সে জীবিত আছে। এইভাবে বেশ কিছুদিন সময় আরও পেরিয়ে যায়। এরপর হঠাৎ জেলার একদিন মনে হলো ফ্র্যাঙ্ক সিকের দেওয়া অর্থের ওপরে আনন্দ ফুর্তি করে চলেছে। ফ্র্যাঙ্ক তখন তাকে বোঝালো, তুমি যেটা ভাবছো এমনটা নয়, আর এই সব কিছু এতটাও সহজ নয়। আরও কিছুদিন আমার সময় লাগবে সিকের বিশ্বাস পুরোপুরি অর্জন করার জন্য। তারপরে গিয়ে যদি আমি কিছু করে উঠতে পারি তো, কিন্তু মিনিমাম এর জন্য 3-4 মাস তো সময় লাগবেই। আর আমি যে শুধুমাত্র ওই টাকা দিয়ে নিজের চাহিদা মেটাচ্ছি এমনটাও নয়, ওই টাকা দিয়ে তোমারও বিভিন্ন রকমের শখ আহ্লাদ পূরণ হচ্ছে। এটা শুনে জেলার খুব কষ্ট লেগেছিল, তাই সে সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ করছিল। ফ্র্যাঙ্ক তখন তাকে যেভাবেই হোক আটকানোর চেষ্টা করছিল, আর এইটা করতে গিয়ে দুজনেই একসাথে সুইমিং পুলের জলে পড়ে যায়। তখনই ভুল করে জেলা ফ্র্যাঙ্কের হাতে থাকা সেই আংটিতে হাত দিয়ে ফেলে, আর এমনটা হওয়ার সঙ্গে সঙ্গেই সে সময়ের পেছনে চলে আসলো। আর ফ্র্যাঙ্ক এটার কিছুই বুঝতে পারলো না। জেলা তখন তাকে জিজ্ঞাসা করলো, আরে হঠাৎ করে এখন কি হলো? আমরা দুজনে তো একসাথে সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। ফ্র্যাঙ্ক তখন বুঝতে পারে যে সে কোনোভাবে সেই আংটিতে হাত দিয়ে ফেলেছিল। এইবার ফ্র্যাঙ্ক কোনো উপায় না পেয়ে জেলাকে আংটিটির ব্যাপারে এবং টাইম ট্রাভেলের ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল। এইটা জানার পর জেলা আরও রেগে গিয়েছিল, কারণ সে এটা জেলার উপরেও ব্যবহার করেছিল। তাই রাগ করে সে ঘর ছেড়ে চলেই গেল। এবার ফ্র্যাঙ্ক মনে মনে ভাবছিল, জেলা মনে হয় ঠিকই বলেছে, সে তার উদ্দেশ্য ভুলে যাচ্ছে আস্তে আস্তে। তাই সে ঠিক করলো আজই সিকের ব্যাপারে সমস্ত ঘটনা সবাইকে জানিয়ে দেবে। নিউজ চ্যানেল চালিয়ে এসে জানতে পারলো যে মানুষটি আজকের পার্টিতে সিকের উপরে অ্যাটাক করেছিল তারই স্ত্রী সিকের কোম্পানিতে কাজ করত, কিন্তু একদিন তার স্ত্রী কোনোভাবে সুইসাইড করে ফেলে, যার ফলে সেই লোকটি ভেবেছিল এই সব কিছু সিকের জন্যই হয়েছে, আর এই জন্য সে তাকে মারতে এসেছিল। পুরো ঘটনাটি জানার জন্য ফ্র্যাঙ্ক র্যালির কাছে গিয়ে সেই মেয়েটির সম্পূর্ণ ফাইলটা চাইল, যাতে সিককে সে নির্দোষ প্রমাণ করতে পারে। এই ঘটনাটি শুনে র্যালি দ্রুত সিককে এসে বলে, এবং তখনই তাদের মনে হতে থাকলো যে ফ্র্যাঙ্ক তাদের সম্পূর্ণ বরবাদ করতেই এসেছে। প্রথমে সে ব্যারেলের প্রাণ বাঁচালো, যার ফলে সে আমাদের দৃষ্টিতে চলে আসলো। তারপরে সে আমার জীবন বাঁচালো, যার ফলে আমি ওকে বিশ্বাস করতে বাধ্য হলাম। কিন্তু এমনটা যাতে আর না হয় সেই জন্য একটা খালি ফাইল নিয়ে তাকে পাঠিয়ে দিল এবং তাকে বলল ওই মেয়েটার সম্পর্কে আমাদের কাছে তেমন বেশি কোনো তথ্য নেই। তারপরে সে ফ্র্যাঙ্ককে নিয়ে একটা স্পেশাল জায়গায় আসে ড্রিঙ্ক করার জন্য। এরপর সে ফ্র্যাঙ্ককে অত্যাধিক পরিমাণে নেশা করিয়ে তার ভিডিও করতে লাগলো, যাতে পরবর্তী ক্ষেত্রে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা যেতে পারে। পরের দিন ফ্র্যাঙ্ক একটা বন্দুক নিয়ে র্যালির কাছে চলে আসে এবং তার কাছ থেকে লকারের চাবি চেয়ে বসে, কিন্তু র্যালি ভয়ে চিৎকার শুরু করে দেয়। তার ফলে সে দ্রুত আংটির ব্যবহার করে সময়ের পেছনে চলে আসে। এইভাবে সে অনেকবার করে চেষ্টা করলো সেই পিনটিকে তার থেকে হাতিয়ে নেওয়ার, কিন্তু প্রত্যেকবারেই কোনো না কোনো গন্ডগোল হয়েই যাচ্ছিল। অবশেষে 5 থেকে 6 বার এইভাবে চেষ্টা করার পরে ফাইনালি সে পিন নাম্বারটা পেয়ে যায়। সবাইয়ের চলে যাওয়ার পর সে সেই লকারটি খুলে চেক করতে লাগলো এবং তার মধ্যে অনেক তথ্য প্রমাণ সে পেয়ে গেল। এই সমস্ত তথ্য প্রমাণ সিক নিজেই এইখানে লুকিয়ে রেখেছিল, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি তার কোনো লোক তার সাথে বেইমানি করে তাহলে সে সেইগুলোর ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করতে পারবে। এর মধ্যে ফ্র্যাঙ্কেরও কিছু ফটো এবং ভিডিও ছিল। ফ্র্যাঙ্ক এই সমস্ত তথ্য তার বন্ধুকে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তখন তাকে বলল এই সমস্ত ঘটনা কালকের যেন টিভিতে লাইভ দেখানো হয়। তখন তার বন্ধু তাকে বলে আমি যদি এইগুলো করি তাহলে আমার চাকরিটাই চলে যাবে ভাই। এই কথা শুনে ফ্র্যাঙ্ক তার বন্ধুর অ্যাকাউন্টে প্রচুর টাকা একসাথে পাঠিয়ে দেয়। এরপর বেশ আনন্দের সাথে সে সেই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। এরপর এই ঘটনাটা সবাই জানার আগে ফ্র্যাঙ্ক তার গার্লফ্রেন্ড জেলাকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার প্ল্যান করেছিল, কারণ এরপর সেই লোকগুলো ফ্র্যাঙ্ককে কোনোভাবেই আর জীবিত রাখবে না। সে জেলাকে ফোন করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তার ফোন সে পেয়ে উঠছিল না। কিছুক্ষণ পর সেই মেয়েটির মার্ডারের ঘটনাটা সামনে চলে আসে, যেটাকে সিক সুইসাইড বলে চালিয়ে দিয়েছিল। এইবার সিকের আর কোনোভাবেই বেঁচে থাকার সম্ভব নেই, সে বিরাট বিপদে পড়ে গেছে। ফ্র্যাঙ্ক যখন তার বাড়ি থেকে বেরিয়ে জেলার বাড়িতে যাচ্ছিল তখনই সিকের লোকজন এসে তাকে ধরে নেয় এবং সেই লোকগুলো আগে থেকে জেলাকে ধরে ফেলেছিল। সিক ফ্র্যাঙ্ককে বলল এই ভিডিওটা আমাকে মিথ্যে প্রমাণ করতে কিছুটা সময় লাগবে এবং তাতে তুমি আমাকে সাহায্য করবে।
ততক্ষণের জন্য আমরা এই শহর থেকে অনেকটা দূরে গিয়ে থাকব। এয়ারপোর্টে আসতে গিয়ে ততক্ষণে পুলিশ সেখানে চলে এসে তাদেরকে ঘিরে ফেলেছিল। আর এইটা দেখে ফ্র্যাঙ্ক জেলাকে বলল, তুমি আংটি ছুঁয়ে সময়ের পেছনে গিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর জেলা ঠিক এমনটাই করলো। সে আংটিটি ছুঁয়ে সময়ের পেছনে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। যখন এরা প্লেনে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন পুলিশ সেই প্লেনকে উদ্দেশ্য করে একটা গুলি চালালো এবং সেই গুলিটা গিয়ে ইঞ্জিনে লাগলো, যার ফলে কিছুক্ষণের মধ্যে এই প্লেনটা এবারে ক্র্যাশ হয়ে যাবে। আর এই ঘটনাটা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। এবারে ফ্র্যাঙ্ক চাইলে 57 সেকেন্ড পেছনে আসতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেই আংটিটির আবার স্বাভাবিক অবস্থায় আসতে বেশ খানিকটা সময় লাগবে। আর সেই সময়টা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। সিক মরার জন্য ভীষণ ভয় পাচ্ছিল। সে ফাইনালি ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করলো, তুমি এমনটা কেন করলে? ফ্র্যাঙ্ক তখন তাকে বলল, তোমার এই ওষুধের কারণে প্রচুর মানুষ মারা গিয়েছে, যার মধ্যে আমার নিজের বোনও ছিল। কিন্তু এবার আর আমার মরার জন্য কোনো দুঃখ নেই, কারণ আমি আমার কাজ সম্পূর্ণ করে ফেলেছি। তখনই ভুল করে সিক ফ্র্যাঙ্কের সেই আংটিতে হাত দিয়ে ফেলে, যার ফলে টাইম ট্রাভেল করে তারা 57 সেকেন্ড পেছনে চলে আসে। তখন সিক সবকিছু বুঝতে পারলো যে ফ্র্যাঙ্ক এগুলো কিভাবে করত। তখন সে দ্রুত তার হাত থেকে আংটিটি খুলে আবারও সেখানে টাচ করে, কিন্তু আংটিটি আর কোনো কাজ করছিল না, কারণ তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। আর দেখতে দেখতে প্লেনটা ক্র্যাশ করে ফেলে। ক্যালভার্ট, র্যালে এবং ফ্র্যাঙ্ক কোনোভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় প্লেন থেকে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু সিক প্লেনের মধ্যেই রয়ে গিয়েছিল। তখনই সেখানে একটা খুব জোরে বিস্ফোরণ হলো, আর সেই বিস্ফোরণে সিক মারা গিয়েছিল। এখানে ব্যারেল তাদের সাথে দেখা করতে চলে আসে। ব্যারেলকে দেখে ফ্র্যাঙ্ক জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন আমরা এখানেই আছি? ব্যারেল তখন তাকে বলল, যে আংটিটি তোমার কাছে আছে সেটা আমি ইচ্ছাকৃতই তোমাকেই দিয়েছি, যাতে আমি এই আংটিটির সঠিক পরীক্ষা করতে পারি, এবং তুমি খুব ভালোভাবেই আংটিটির ব্যবহার করেছো। তারপর সে ফ্র্যাঙ্ককে তার সাথে আগামী দিনে কাজ করার অফার দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বারণ করে দেয়, কারণ ফ্র্যাঙ্ক এতদিন বুঝে গিয়েছে যতই এই আংটিটি মানুষের ভালো কাজে আসুক না কেন, সে এই আংটিটির উপরে খুব অ্যাডিক্টেড হয়ে পড়েছিল, আর সে কোনোভাবেই চাইছিল না এটা কোনো খারাপ মানুষের হাতে চলে যাক। এইটা বলে ফ্র্যাঙ্ক দ্রুত সেই আংটিটিকে আঘাত করে সেখানে ভেঙে ফেলে। আর এইটা দেখে ব্যারেল আরও বেশি খুশি হয়ে যায় এবং তাকে বলে, আমি এতদিন তোমার মতোই একটা মানুষকে খুঁজছিলাম। ফ্র্যাঙ্ক তখন তাকে বলে, আমায় ক্ষমা করবেন, আমি কিন্তু আপনার সাথে কাজ করতে পারবো না। এরপর ফ্র্যাঙ্ক জেলার হাত ধরে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপর দেখা যায় জেলার হাতে যে আংটিটি ছিল সেটা আসলে ফ্র্যাঙ্ক তাকেই দিয়েছিল, আর ফ্র্যাঙ্ক সেই আংটিটির পাথরে টাচ করে, আর তৎক্ষণাৎ সেখান থেকে আলোকের বিচ্ছুরণ ঘটে। তার মানে ফ্র্যাঙ্ক আগে থেকেই একটা প্ল্যান ছকে রেখেছিল, সে ব্যারেলের সাথেই কাজ করবে। এই আংটিটি ভাঙার নাটক শুধুমাত্র জেলাকে দেখানোর জন্যই করেছিল, কারণ সে ওই আংটিটির ব্যাপারে সম্পূর্ণ ঘটনা জেনে গিয়েছিল। কারণ সে এটা জানতো না সে যে আংটিটি পরে আছে তাতে এই আংটির সামান্য পাথরের টুকরো লাগিয়ে রাখা আছে, যার মাধ্যমেও টাইম ট্রাভেল করা সম্ভব। আর এটার সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমার শেষে এই অংশটিকে দেখিয়ে এইটা বোঝানো হয়েছে যে এই সিনেমার সেকেন্ড পার্টও খুব শিগগিরই আসতে চলেছে, যেখানে হয়তো এই আংটিটির ব্যাপারে সম্পূর্ণ ঘটনা আমরা জানতে পারবো। এই সিনেমাটির নাম হলো 57 সেকেন্ডস, যেটা 2023 সালে রিলিজ হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।